আচ্ছা, আজকে আমরা দেখব ভলিউম কিভাবে ক্যালকুলেশন করতে পারি। আচ্ছা, তোমরা কি কখনো একটা রাস্তা বানাতে দেখছো? হুম। Yes, sir. রাস্তা বানানোর সময় তোমরা যদি খেয়াল করে থাকো, যদি কোথাও মাটি ভরাট করে, হ্যাঁ, ধরো এরকম একটা নিচু জায়গা আছে, এরকম উঁচু করে মাটি ভরাট করে দেন হচ্ছে রাস্তা বানাবে, তাহলে তোমরা একটু যদি খেয়াল করে থাকো, এই রাস্তা বানানোর আগে একটা এমব্যাঙ্কমেন্ট বানানো হয়। হ্যাঁ, এই এমব্যাঙ্কমেন্টটা কি এরকম থাকে। হ্যাঁ, যে টপে একটু তোমার হচ্ছে উইথ কম, বটমের উইথ একটু বেশি থাকে, তাই না? নাকি এভাবে রাস্তা বানানোর সময় এরকম এমব্যাঙ্কমেন্ট কি খারাপ ভাবে বানানো হয়, দেখছো? হুম। হ্যাঁ, এটা কিন্তু বানানো হয় না, কারণ এখানে যে তুমি যদি এইভাবে খারাপ ভাবে বানাও, তাহলে দেখা যাবে যে এই যে রাস্তার যে পার ভাঙা শুরু করবে, হ্যাঁ, বা এমব্যাঙ্কমেন্ট এগুলো ভাঙা শুরু করবে। মানে এটা এখানে মাটিটা স্টেবল কন্ডিশনে নাই। হ্যাঁ, নট স্টেবল। দেখা যাবে যে রাস্তা বানানোর কয়েকদিন পরেই তোমার এদিক দিয়ে ভাঙা শুরু হয়েছে। হ্যাঁ, ভাঙে ভাঙে এমব্যাঙ্কমেন্টটা ভাঙতে ভাঙতে রাস্তাটা ভেঙে নষ্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো একটা জায়গায় যদি রাস্তা বানাতে হয়, ধরো মাটি ভরাট করে তোমার উঁচু করে রাস্তাটা বানাতে হবে, তাহলে দেখা যাবে যে বটমের যে উইথ, হ্যাঁ, টপের উইথের চাইতে এই বটমের উইথটা বেশি দেয়া হয়। হ্যাঁ, কিসের জন্য? স্ট্যাবিলিটির জন্য। ঠিক আছে, এরকম করে বানানো হয়। আবার কোথাও যদি মাটি কাটা হয়, হ্যাঁ, মাটি কাটার সময় ধরো একটা উঁচু জায়গা আছে, এরকম উঁচু জায়গা আছে, হ্যাঁ, তো মাটি কেটে রাস্তা বানাবে, এবার পাহাড়ি এলাকায় মাটি কেটে রাস্তা বানাবে, তাহলে কাটার সময় সেম কথা, যে আমরা কখনো যখন কাটি তখন এইভাবে খারাপ ভাবে মাটি কাটি না। হ্যাঁ, আমরা কিভাবে কাটি? আমরা এরকম স্লোপ করে মাটি কাটি। হ্যাঁ, তাহলে এই স্লোপ করে কাটার কারণটা কি? যে এই মাটিটা কি তখন তোমার হচ্ছে বেশি স্টেবল কন্ডিশন থাকে, এই এমব্যাঙ্কমেন্টটা বেশি স্টেবল হয়। খারাপ ভাবে কাটলে দেখা যাবে যে এই দিক থেকে মাটি ভেঙে তোমার রাস্তার উপর পড়তেছে। ঠিক আছে, কারণ এইভাবে যদি আমি খারাপ ভাবে মাটি কাটি, সেটা কি স্টেবল না। হ্যাঁ, তাহলে যদি আমি কোনো জায়গায় মাটি ভরাট করি, তাহলে সেটা দেখতে কি রকম হবে? ক্রস সেকশন এরকম কিছু, তাই না? এরকম কিছু, এরকম কিছু। দেন আমরা রাস্তাটা কনস্ট্রাক্ট করব, ধরো এটার উপরে রাস্তা কনস্ট্রাক্ট করব। হ্যাঁ, এই এরকম কিছু, এটাকে বলি আমরা, এটাতে বলি ফিল সেকশন, কারণ এখানে আমরা মাটি ভরাট করতেছি। আর যেখানে আমরা মাটি কেটে রাস্তা বানাচ্ছি, সেটাকে বলতেছি এরকম কাট সেকশন। হ্যাঁ, তাহলে এখানে রাস্তাটা বানানো হয় কি এই লেভেলে। ঠিক আছে, এই লেভেলে রাস্তাটা বানানো হয়। এখানে ধরো আগে মাটি এতটুকু উঁচু ছিল, এটাকে এরকম স্লোপ করে কেটে দেন হচ্ছে এইভাবে আমরা রাস্তাটা বানাই। হ্যাঁ, এটাকে বলি আমরা কাট সেকশন, যেখানে মাটি কেটে রাস্তা বানাই। আর যেটাতে মাটি ভরাট করে রাস্তা বানাই, সেটাকে বলি ফিল সেকশন। আচ্ছা, এখানে একটা জিনিস তোমরা যদি খেয়াল করো, যে এটার এরিয়া কি হবে। হ্যাঁ, এটার এরিয়া কিভাবে তুমি ক্যালকুলেট করতে পারো যে কত এরিয়ার মাটি কাটতে হবে বা ভরাট করতে হবে। হ্যাঁ, তো এখানে যদি তোমরা একটু খেয়াল করো, দেখো, ধরে নিলাম এই হাটের মাটি কাটতে হবে এই সাইডে। হ্যাঁ, আর এই রাস্তার
রাস্তার টপের উইডথ, এটাকে বলি রাস্তার টপের উইডথ। এই টপ উইডথ হচ্ছে ধরে নিলাম বি। এখন কত উইডথের রাস্তা বানাতে হবে, হ্যাঁ, এটা কি তোমার ইঞ্জিনিয়ার হিসেবে জানা থাকবে না নাকি? হুম। জি স্যার, জানা থাকবে। এখন কত স্লোপে মাটি কাটবা এটাও তো জানা থাকবে, তাই না? হুম। হ্যাঁ স্যার। কত স্লোপে মাটি কাটতে হবে এটাও তুমি ইঞ্জিনিয়ার হিসেবে জানা থাকবে। ধরো 1:s, এটা মানে কি 1:s? 1 ভার্টিক্যাল s হরিজন্টাল, ঠিক আছে? এটা মানে কি, ধরো এটা এটা হচ্ছে, ধরো এরকম একটা স্লোপ আছে, এই স্লোপে যদি আমি বলি 1 2, 1 2 মানে কি বলতো? হুম। স্যার ভার্টিক্যাল 1 আর হরাইজন্টাল 2। হ্যাঁ, ভার্টিক্যাল 1 আর হরাইজন্টাল 2। দ্যাট মিন্স তুমি ভার্টিক্যালি 1 নামলে বা 1 উঠলে হরিজন্টালি কত সরে যাও? 2 পরিমাণ সরে যাও, তাই না? জি স্যার। নাকি? হ্যাঁ স্যার। আচ্ছা, যদি এটার কথা চিন্তা করো, যে এইভাবে যদি চিন্তা করো যে হরিজন্টালি, আচ্ছা, এটা যদি টোটাল 5 হয় তাহলে বলো তো এটা কত? এটা যদি 2 হয় 10 না, নাকি? ইয়েস স্যার। ওকে, আচ্ছা, তাহলে এখানে যদি আমরা আসি, একটু দেখো এটার স্লোপও একই, ধরে নিলাম 1:s। আমরা একটা জেনারেল ফর্মুলা ডেভেলপ করব, যার কারণে এই আমরা 1 2 3 এগুলোর পরিবর্তে 1:s ইউজ করছি। আচ্ছা, তো এখান থেকে দেখো তো এই এরিয়াটাকে আমরা এরকম ছোট ছোট 3টা এরিয়াতে ভাগ করতে পারি, তাই না? নাকি? তাহলে এই এই এরিয়াটা কত হবে? এই এরিয়াটা কত হবে বলো? হ্যাঁ, এরিয়ার এই উইডথ হচ্ছে বি আর হাইট হচ্ছে এইচ, তাহলে এরিয়া হবে কি বিএইচ, তাই না? নাকি? হুম। জি স্যার। ওকে, এখন তোমরা আমাকে কেউ যদি বলো যে এটা কত হবে, এই ডাইমেনশনটা, এই ডাইমেনশনটা কত? হুম। স্যার মেইন রোডের এরিয়ার হাফ হবে। এরিয়ার হাফ হবে না, এটা তো আমরা বলতে পারি না ওইভাবে যে হাফ হবে। আমি জাস্ট এই ডাইমেনশনটা জানতে চাচ্ছি আর কি, যে এতটুকু এই ডিস্টেন্সটা কত হবে? 2s। হ্যাঁ, দেখো তো, এই হাইট যদি এইচ হয়, এই হাইট এটা কি এইচ না? হ্যাঁ, নাকি? হ্যাঁ। তাহলে এই ত্রিভুজটা আমি আলাদা করে ড্র করি। দেখো, ধরো এটা হচ্ছে দিয়ে দিলাম 1:s, তাহলে এটা কি এইচ দেয়া আছে, তাহলে এটা এইচ হবে না? দেখো তো। হুম। ইয়েস স্যার। যদি না বুঝে থাকো তাহলে আমি বলি, এটা সিমিলার ট্রায়াঙ্গেল থেকে ধরো 1/s আর h/x, তাহলে এখান থেকে x = sh, তাই না? নাকি? বুঝতে পারছো? জি স্যার। তাহলে এটা কি sh হবে, এটা কি আমরা সবাই বুঝতে পারছি নাকি? হুম। হ্যাঁ, জি স্যার। একটু রেসপন্স করতে হবে, ঠিক আছে? আমি তোমাদের কিন্তু মানে অনেকদিন ক্লাসে বলছি, নাহলে আমি তোমাদের এইগুলো পড়াইতে কিন্তু 5 মিনিট সময় লাগবে আজকে ক্লাসে যা পড়াবো। তাহলে এই ত্রিভুজের এখন যদি এরিয়ার কথায় আসি, তাহলে এরিয়া কি দেখো তো, এটা না? হুম। জি স্যার। আচ্ছা, সিমিলারলি এই পাশের এরিয়া কত? একই না নাকি? ইয়েস। একই তো নাকি? হ্যাঁ। এটাও কি, এটার জন্য কি হবে sh, তাহলে এরিয়া এটার জন্য এরিয়াও কি হবে হাফ h আর sh, তাই না? হ্যাঁ, জি স্যার। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি কি bh প্লাস s h স্কয়ার,
এখান থেকে যদি আমি এইচ কমন নিয়ে নিই, বি প্লাস এস এইচ, তো এটা কি হবে? এরিয়া, তাই না? কার এরিয়া? এই যে সেকশনটা, যে ফিল সেকশন, সেটার এরিয়া, তাই না? নাকি? স্যার তো এটার জি জন্য স্যার, জি স্যার। লিমিটেশন আছে, সেটা হচ্ছে 1 নাম্বার লিমিটেশন, যেটা এই ফর্মুলার লিমিটেশন হচ্ছে, দেখো এই যে রাস্তার টপের টপ এবং রাস্তার বটম, হ্যাঁ, এই দুটো হইতে হবে প্যারালাল। আর টপ and bottom should be parallel. আরেকটা জিনিস হতে হবে, সেটা হচ্ছে এটা কি এক্সিস্টিং গ্রাউন্ড সারফেস, ঠিক আছে? এক্সিস্টিং গ্রাউন্ড সারফেস বা এক্সিস্টিং গ্রাউন্ড লেভেল, এটাকে আমরা ভরাট করে রাস্তাটা বানাচ্ছি, এমব্যাঙ্কমেন্ট বানাচ্ছি, তাই না? তার উপর রাস্তা বানাচ্ছি, নাকি? তাহলে এই যে এক্সিস্টিং গ্রাউন্ড লেভেলটা, এটা হতে হবে লেভেল, ঠিক আছে? এটা যদি এরকম এরকম হইতো, যে এরকম লেভেল না হইতে এরকম কিছু হইতো, হ্যাঁ, সেই ক্ষেত্রে এই ফর্মুলাটা হ্যাঁ, তোমরা আমার কথা শুনতে পাচ্ছ? হ্যালো? জি স্যার, এখন পাচ্ছি। যেটা বলতেছিলাম, যে এই যে গ্রাউন্ড সারফেসটা, এই গ্রাউন্ড সারফেসটা হতে হবে এরকম লেভেল সারফেস, হ্যাঁ। এটা যদি এরকম মানে ইনক্লাইন্ড হইতো গ্রাউন্ড সারফেসটা, তাহলে কিন্তু এই ফর্মুলাটা ইউজ করা যেত না। তাহলে লেভেল সারফেসের জন্য এই ফর্মুলাটা অ্যাপ্লিকেবল। আচ্ছা, আরেকটা জিনিস দেখি এখানে, যে আমরা তো দেখলাম যে একটা ফিল সেকশনে কিরকম ভাবে এরিয়া আমরা ক্যালকুলেট করি। এখন আমরা একটা কাট সেকশনে দেখে ফেলি। সিমিলারলি ধরে নিলাম যে এই কাট সেকশনের বটমের উইডথ, আগে ছিল টপের উইডথ, এখন বটমের উইডথটা ধরে নিলাম, যেটা আমাদের মানে আলটিমেটলি বানাতে হবে, ঠিক আছে? সেটা হচ্ছে বি। আর মাটি কাটলাম এখানে একই পরিমাণ, এইচ পরিমাণ, আর স্লোপ হচ্ছে 1:s, একই, হ্যাঁ। তাহলে এটার জন্য যদি আমরা এরিয়া বের করি, যে কাট এরিয়া, হ্যাঁ, আর এটা কি ফিল এরিয়া ছিল, ওকে। তা কাট এরিয়া যদি বের করি, তাহলে দেখো এটারে আগের মতন আমরা দুইটা ভাগে ভাগ করে দিই, তিনটা ভাগে ভাগ করে আগের মতন। এই একটা এরিয়া, এই এরিয়ার প্রথম এরিয়া কত? বিএইচ না, নাকি? জি স্যার। এটা কত হবে? হুম, বলো। SH স্যার এটা সিমিলারলি ভাবে এসএইচ। তাহলে এটাও কি হবে? এসএইচ না? Yes, sir. ওকে। তাহলে এখান থেকে দেখো যে এই ত্রিভুজের এরিয়া কত? হাফ এইচ ইন্টু এসএইচ। আর এরকম আছে দুইটা এরিয়া, এই একটা, এই একটা, তাহলে দুইটা এরিয়া। তাহলে এখান থেকে বিএইচ প্লাস এসএইচ স্কোয়ার। একইভাবে যদি আমি এখান থেকে এইচ কমন নিই, বি প্লাস এসএইচ। তাহলে এই হচ্ছে আমাদের কাট সেকশন আর ফিল সেকশনের তোমার ফর্মুলা, ফিল সেকশন আর কাট সেকশনের ফর্মুলা। তাহলে দুটো ফর্মুলা আসলে একই, সেটা কাট সেকশন হোক কিংবা ফিল সেকশন হোক, কিন্তু তাদের দেখতে কি শেপটা ভিন্ন, উল্টা, তাই না? জি নাকি? স্যার। তো এতটুকু আমরা বুঝতে পারছি নাকি? হুম। Yes, sir. তাহলে তোমাদের শিটে যাচ্ছি, দেখো এই শিটটা আমি শেয়ার করে দিছি, তাই না তোমাদের ক্লাসরুমে? আমার যতদূর মনে পড়ে। জি স্যার ভলিউম ক্যালকুলেশন, এটা যদি আমরা দেখি, আমরা যেমন এরিয়া ক্যালকুলেশন যখন শিখতেছিলাম, তখন প্রসেস করতেছিলাম 5টা,
যে 5টা প্রসেসে আমরা এরিয়া ক্যালকুলেশন শিখেছি। হ্যাঁ, এখন ভলিউম ক্যালকুলেশন সিমিলারলি আমরা কয়েকটা মেথডে ভাগ করে শিখতে পারবো, কয়েকটা মেথডে করতে পারি। এক একটা ভলিউম এক এক মেথডে করা তোমার সুবিধাজনক। হ্যাঁ, ডিপেন্ডিং অন ডাটা, তুমি কিরকম ডাটা কালেক্ট করছো, তুমি কি ফিল্ড থেকে কিভাবে কিরকম ডাটা নিয়ে আসছো ক্যালকুলেশন করার কালেক্ট করে, তার উপর বেস করে আমরা ডিসিশন নিব যে কোন ধরনের আমরা ফর্মুলা ইউজ করি বা কোন ফর্মুলাটা ইউজ করে আমরা ভলিউম ক্যালকুলেশন করব। হ্যাঁ, তোমরা আশা করি যে এই চ্যাপ্টারের শেষে তোমরা এটা নিজেরাই বুঝতে পারবা যে কোন ধরনের ডাটা দেয়া থাকলে কোন ধরনের ভলিউম ক্যালকুলেশন করতে হবে বা কোন ধরনের ডাটা কালেক্ট করলে ওর করেসপন্ডিং ভলিউম কিভাবে ক্যালকুলেট করতে হবে। এখানে দেখো 3টা প্রসেস বলে দিয়েছে ভলিউম ক্যালকুলেশনে, আরো অনেক প্রসেস আছে, তার মধ্যে 3টা তোমার মেজর প্রসেস যেটা আমরা ফোকাস করব আমাদের সি 103 তে। প্রথমটা হচ্ছে ক্রস সেকশন বাই স্পট হাইট, আর হচ্ছে বাই কন্ট্রোল। এই ক্রস সেকশন, এই যে আমরা দেখতেছিলাম যে কাট সেকশন, হ্যাঁ, তারপর ফিল সেকশন, এগুলো কি ক্রস সেকশন। স্পট হাইট আর কন্ট্রোল এই দুটো তোমাদেরকে বলা হয়নি, সামনে আমরা যাব। তবে তোমাদেরকে যে 2টা সেকশন দেখানো হচ্ছে, যে কাট সেকশন আর ফিল সেকশন। হ্যাঁ, কাট সেকশন আর ফিল সেকশন এই দুইটাই হচ্ছে তোমার ক্রস সেকশন। তাহলে এই দুইটা দিয়ে যখন আমরা ক্যালকুলেশন করব কাট সেকশন ফিল সেকশন দিয়ে, তখন সেটা হয়ে যাবে ক্রস সেকশন মেথডে ভলিউম ক্যালকুলেশন। তো 3টা মেথড আমরা আস্তে আস্তে আসি। এই ক্রস সেকশন মেথডকে আবার তুমি ট্রাপিজয়েডাল মেথডে, এই ক্রস সেকশন মেথডকে আবার তুমি ট্রাপিজয়েডাল, প্রিজময়েডাল এই দুইটা ভাগে ভাগ করতে পারবা। হ্যাঁ, ট্রাপিজয়েডাল মেথড কি এটাকে আমরা জানি নাকি, এরিয়া শিখে আসছি তাই না, নাকি? হ্যালো, Yes, sir. Yes, sir. প্রিজময়েডাল মেথডটা হচ্ছে আমরা সিমসন পড়ে আসছি না, সিমসন Yes, sir. ফর্মুলা। সিমসন ফর্মুলা যখন আমরা একটা এরিয়ার জন্য অ্যাপ্লাই করি তখন সেটা হয়ে যায় প্রিজময়েডাল ফর্মুলা। বুঝতে পারছো? আগের চ্যাপ্টারে যে যখন আমরা এরিয়া ক্যালকুলেট করছি, সিমসন ফর্মুলা কি অর্ডিনেটের জন্য অ্যাপ্লাই করি না, যে একটা পার্টিকুলার অর্ডিনেটের জন্য অ্যাপ্লাই করে আমরা সিমসন মেথডে এরিয়া ক্যালকুলেশন করে ফেলছি, তাই না, নাকি? Yes, sir. Yes, sir. আর এখানে যে ট্রাপিজয়েডাল মেথড, প্রিজময়েডাল মেথড, এই দুইটা মেথড ফলো করে আমরা ক্রস সেকশনের মাধ্যমে ভলিউম ক্যালকুলেশন করব। ক্লিয়ার প্রথমটা? জি স্যার। ক্রস সেকশন কোন দুইটা? কাট সেকশন আর ফিল সেকশন, তাই না, নাকি? Yes, sir. কাট সেকশন আর ফিল সেকশন থেকে আমরা ট্রাপিজয়েডাল মেথড বা ওই প্রিজময়েডাল মেথড অ্যাপ্লাই করে আমরা হচ্ছে ভলিউম ক্যালকুলেশন করব। তাহলে আসি আমরা দেখি যে কিভাবে ক্যালকুলেশন করতে হয়। দেখো এইখানে প্রথম ফিগারটা দেখো, হ্যাঁ, একটা বক্সের মতো চিন্তা করো, রেক্টেঙ্গুলার বক্স। আচ্ছা, এখানে তুমি যদি নরমালি ভলিউম ক্যালকুলেট করো তাহলে কিভাবে ভলিউম ক্যালকুলেট করো বলো তো? এটার সবগুলো ডাইমেনশন দেওয়া আছে, যে এই ডাইমেনশন কি এ, এই ডাইমেনশন বি, এই ডাইমেনশন সি, এরকম দেওয়া আছে। তাহলে ভলিউম কিভাবে ক্যালকুলেট করবা? এবিসি গুণ হবে। এবিসি গুণ হবে। হ্যাঁ, এখন ধরো পরেরটাতে যে তোমার ভলিউম ক্যালকুলেশন করতে হবে, হ্যাঁ, ধরো এ সেম আছে, এরকম আরেকটা বক্স আছে যার এ সেম, এ সেম, কিন্তু এই যে বি বি আর সি এই দুটা সেম না। ধরো এটা বি1, এটা সি1, তখন
হুম, তখন একটু ঝামেলা হয়ে যায়, তাই না, নাকি? আচ্ছা, প্রথমে আমি এত জটিলে যাচ্ছি না, তোমরা এবিসি বলছো, এবিসি আরেকভাবে দেখো তো, এটা অন্য কোনো প্রসেসে এটা সলভ করা যায় কিনা। হুম, হ্যালো, হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। অন্য কোনো প্রসেসে কি এটা সলভ করা যায়? চিন্তা করো তো। হ্যাঁ, আচ্ছা, একজন বললা এটার ভলিউমের ফর্মুলা হচ্ছে এবিসি, নাকি? আচ্ছা, যদি এরকম হয় যে এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি, ওকে, এটা হচ্ছে তোমার বি1, এটা হচ্ছে সি1, দ্যাট মিন্স বি1 নট ইকুয়াল টু বি, সি1 নট ইকুয়াল টু সি, তাহলে কিভাবে ভলিউম ক্যালকুলেট করবা? হুম, বলো তো। স্যার তখন কি যে কোনো একটা পাশ নিয়ে মানে এরপরে আনবো? তখন আমাদের ওই যে ট্রাপিজয়েডাল আছে না, হ্যাঁ স্যার। তা দেখো, এটা একটা ক্রস সেকশন, তাই না? এটা একটা ক্রস সেকশন নাকি? তো এই ক্রস সেকশনের এরিয়া কত বলো, বিসি না? হুম, জি স্যার। এই ক্রস সেকশনের এরিয়া কত? C1 বি1 C1 বি1 সি1, এই দুটো কি এরিয়া, তাই না, নাকি? হ্যাঁ স্যার। তাহলে এইটারে এই এরিয়া আর এই এরিয়া দুটো যদি অ্যাভারেজ করি, ইনটু তাদের মধ্যবর্তী ডিসটেন্স দিয়ে গুণ করি, হ্যাঁ, তাহলে সেটাকে আমরা বলতেছি ট্রাপিজয়েডাল মেথড। দেখো তো, এই ফর্মুলা তোমরা আগে পড়ে আসছো কিনা? এরিয়া বের করার জন্য ট্রাপিজয়েডাল ইউজ করে আসছো, কিন্তু ভলিউম ক্যালকুলেশনের জন্য ট্রাপিজয়েডাল কিন্তু ইউজ করো নাই, তাই না? হুম, হ্যাঁ স্যার। করছো? হ্যাঁ স্যার করি। করো নাই। এটা হচ্ছে ভলিউম ক্যালকুলেশনের জন্য ট্রাপিজয়েডালের ফর্মুলা। ক্লিয়ার? হুম, জি স্যার। আচ্ছা, তো এটা কিভাবে করতে পারবো বলো? এটারটা এই এরিয়া A1, এরিয়া কত, 0, তাই না? বা A2 সমান 0, নাকি? তাদের মধ্যবর্তী ডিসটেন্স যদি তুমি জানো, তাই না, নাকি? তাহলে A1 প্লাস A2 ডিভাইডেড বাই 2 ইন্টু তাদের মধ্যবর্তী ডিসটেন্স, ধরো এটা x, তাহলে পারা যাবে না এটা? এটার এরিয়া ভলিউম বের করা যাবে? হুম, হ্যাঁ স্যার যাবে। আচ্ছা, এটাতে যদি দেখো যে এই পিরামিড শেপের যেটা আছে, এটার এই বেজের এরিয়া A1 আর টপের এরিয়া হচ্ছে 0। হুম, তাহলে বলো এটা কি হবে, 0 প্লাস A1 ডিভাইডেড বাই 2 ইন্টু h, এটা না, নাকি? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। সিমিলারলি এটাও করা যাবে। তাহলে এই হচ্ছে ট্রাপিজয়েডালের ফর্মুলা। দেখো, ট্রাপিজয়েডালের ফর্মুলা তোমরা যেটা আগে পড়ে আসছো, হ্যাঁ, এরিয়া ক্যালকুলেশনের জন্য, সেটা কি ছিল? ডি বাই 2 ফার্স্ট অর্ডিনেট প্লাস লাস্ট অর্ডিনেট, তাই না? হ্যাঁ, প্লাস 2 ইন্টু মাঝখানে যত অর্ডিনেট আছে, নাকি? এটা পড়ে আসো না? হ্যাঁ স্যার। আর ভলিউমের ফর্মুলা হবে ডি বাই 2, ওকে, ফার্স্ট এরিয়া, হ্যাঁ, লাস্ট এরিয়া প্লাস 2 ইন্টু মাঝখানে যত এরিয়া আছে। পার্থক্যটা কি বুঝা গেছে? হ্যাঁ, পার্থক্যটা একটু আরেকবার বললে ভালো হয়। আচ্ছা, এখানে কি এরিয়া বের করার জন্য কি ছিল, যে এই এরকম কার্ভ গ্রাফ ছিল, তাই না? হ্যাঁ, তাহলে এগুলোকে বলতেছিলাম কি অর্ডিনেট, তাই না? এগুলোকে কি বলতেছিলাম, এই হাইট গুলোকে অর্ডিনেট। অর্ডিনেট, তাই না? হ্যাঁ, হ্যাঁ স্যার অর্ডিনেট। তাহলে এটাতে কি ফার্স্ট অর্ডিনেট প্লাস লাস্ট অর্ডিনেট প্লাস মাঝখানে যত অর্ডিনেট আছে সবগুলোর দ্বিগুণ, তাই না? এটাই হ্যাঁ পড়ছি স্যার। না আমরা? হ্যাঁ, হ্যাঁ স্যার। এটাতে কি হবে, ভলিউম ক্যালকুলেশনের জন্য ট্রাপিজয়েডালের ফর্মুলাটা হবে একই জিনিস, শুধুমাত্র কি হবে, এরিয়া দিয়ে রিপ্লেস হবে। আগেরটাতে ছিল
এরিয়া বের করার জন্য ছিল কি অর্ডিনেট, কোঅর্ডিনেট স্যার। আর ভলিউমের জন্য কি হবে এরিয়া। ক্লিয়ার? স্যার লাস্ট ওইটা কি a n-1? n-1 মানে লাস্টেরটার আগেরটা, তাই না? হ্যাঁ স্যার। n যদি লাস্টেরটা হয় তাহলে an-1 কি লাস্টেরটার আগেরটা না, নাকি? হ্যাঁ স্যার। আচ্ছা আচ্ছা, এখন বলো যে তোমরা সিম্পসনস ফর্মুলাটা কি করে আসছিলা, মনে আছে? আমরা এরিয়া গুলো কেমনে করবো, A1 A2 গুলো? হ্যাঁ বলো, এটা এটা তোমাদের আমি বলবো, জাস্ট ফর্মুলাটা খেয়াল করো। এখন A1 A2 এগুলো কিভাবে বের করবা এটা আমি পরে আসতেছি। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, এরিয়া কিভাবে করছিলাম আমরা কি ট্রাপিজয়েডাল মেথডে, d/2 অর্ডিনেট 1 লাস্ট অর্ডিনেট প্লাস 2 ইনটু মাঝখানে যত অর্ডিনেট আছে সবগুলো যোগফল। আর ট্রাপিজয়েডালের ভলিউম কি ছিল বলো, d/2 বলো। স্যার a1 প্লাস an ফার্স্ট এরিয়া, পরে লাস্ট এরিয়া লাস্ট এরিয়া 2 ইনটু সবগুলো। যত এরিয়া আছে সবগুলোর দ্বিগুণ, তাই না? দ্বিগুণের যোগফল নাকি? হ্যাঁ স্যার। এখন তোমাদের যে সিম্পসনস ফর্মুলা পড়ানো হয়েছিল ওইটা বলো তো কি? হ্যাঁ ওইটা কি ছিল? সিম্পসন ফর্মুলাটা কি ছিল? D/3 এই ইকুয়াল টু কি বলো? D/3 d/3 ফার্স্ট অর্ডিনেট ফার্স্ট অর্ডিনেট প্লাস লাস্ট অর্ডিনেট লাস্ট অর্ডিনেট প্লাস 2 ইনটু অড অর্ডিনেটস। অড অর্ডিনেট 2 ইনটু অড অর্ডিনেটস, তাই না? জি স্যার। অড অর্ডিনেটস, বা এটা অড অর্ডিনেটস এর জায়গায় কি কি লিখতে পারি আমরা? বি O3 O5 প্লাস ডট 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 প্লাস, মানে যা থাকবে আর কি, এরকম। আর 4 ইনটু কি ছিল? ইভেন অর্ডিনেটস। ইভেন অর্ডিনেটস, যে এটা কি O2 O4 O6 এরকম টাইপের যা থাকবে সব। আচ্ছা, এখানে বলো যে সিম্পসন মেথডটা যদি এখন ভলিউমের জন্য অ্যাপ্লাই করি, তাহলে সেটা হয়ে যায় প্রিজমোইডাল মেথড। প্রিজমোইডাল মেথড, তাহলে প্রিজমোইডাল মেথড এখন ভলিউমের জন্য যদি বের করি, সিম্পসন ফর্মুলাটা ভলিউমের জন্য কি হবে? a/3 সরি d/3 কি হবে? a1 প্লাস লাস্ট এরিয়া প্লাস 2 ইনটু অড এরিয়াস প্লাস 4 ইনটু ইভেন এরিয়া। তো ফর্মুলাটা কি আমরা বুঝতে পারছি? স্যার এখন এখানে বলো যে ভলিউম ক্যালকুলেশনের জন্য কি লাগে? এই এরিয়া গুলো শুধু লাগে, তাই না? হ্যাঁ হ্যাঁ স্যার। তাহলে প্রথমে কি করতে হবে? এই এরিয়া গুলো বের করে নিতে হবে, তাই না? a1 a2 আপ টু an এগুলো কত, তাই না? প্রথমে আমাদের যদি এই এরিয়া গুলো বের করে ফেলতে পারি তাহলে কি এই ক্যালকুলেশনে কোনো প্রবলেম আছে? মানে না, ভলিউম স্যার। কি অতি সহজে বের হয়ে যাবে না? হ্যাঁ হ্যাঁ স্যার। ওকে, তাহলে এই নিয়ে যদি আমরা একটু যাই তোমাদের শীটে, যে শীটে কি আছে। ওকে, এই জিনিসগুলো আমি বলে ফেলছি, যার কারণে আর এত এগুলো বলতেছি না। দেখো এখানে এই 9 নাম্বার এক্সাম্পলটা, 9 নাম্বার এক্সাম্পলে তোমাদেরকে এরিয়া ডিরেক্টলি দিয়ে দিচ্ছে, তাই না? নাকি? স্যার এটা কি পানমিয়ার যে বই, এই যে ওইখানের? ওইখানে না, এটা তোমাদেরকে আমি শীটটা আলাদাভাবে দিছি, লেকচার শীটটা। তোমরা তোমাদের ক্লাসরুমে একটু খেয়াল করবে। তাহলে বলো
প্রিজমডাল ফর্মুলা অ্যাপ্লাই করে তোমাকে বলছে একটা কিউবিক একটা এরিয়া আছে, সেটা 15 মিটার ইন্টারভ্যালে, হ্যাঁ, তাহলে সেটা ভলিউম ক্যালকুলেট করতে বলছে। হ্যাঁ, তাহলে বলে ফেলো যে এটা প্রিজমডালে কিভাবে এরিয়া ক্যালকুলেট করবা, সরি ভলিউম ক্যালকুলেট করবা, তো প্রথমে ফার্স্ট বলো। এরিয়া, তারপরে লাস্টেরটা, তারপরে অড ইভেন। হ্যাঁ, প্রথমে কি একটা এরিয়া থেকে আরেকটা এরিয়ার ডিস্টেন্স, তাই না? হ্যাঁ স্যার। তো কত একটা এরিয়া থেকে আরেকটা এরিয়ার ডিস্টেন্স, এখানে দেখো প্রতিটা ডিস্টেন্স কি সেম, তাই না? 15 করে। 15 করে। d/3, তো ডিটা কত 15 নাকি? হ্যাঁ স্যার 15। এখানে কয়টা আছে? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, তাই না? তো a7 প্লাস, বললাম 2 ইন্টু কত হবে a3 প্লাস a5 আর 4 ইন্টু a2 প্লাস a4 প্লাস a6, তাই হবে না? হ্যাঁ স্যার। 4টা অর্ডিনেট আছে, তাহলে আমরা ডিরেক্টলি কি সিম্পসন অ্যাপ্লাই করতে পারবো নাকি? হ্যাঁ স্যার। হ্যাঁ, তাহলে এখানে ডি কত 15 ডিভাইডেড বাই 3, তাহলে a1 কত বলো 11 নাকি? এ লাস্টেরটা কত স্যার 220। 220, তাহলে 2 ইন্টু 64 প্লাস 160 প্লাস 4 ইন্টু 42 72 180, তাহলে এটা ক্যালকুলেশন করে দ্রুত বলে ফেলো কত আসে। বলো কত আসে। স্যার 8120। হুম, 8120। 8120 আসে না, এরকম আসার কথা না, 9275 এরকম আসার কথা। আবার একটু ক্যালকুলেট করো। Yes, sir. 9275. 9275 এত মিটার কিউব, তাই না? এখন যদি আমরা ট্রাপিজয়েডাল মেথডে এটা করতাম তাহলে কি আসতো বলো তো? a2 a3 a4 a5 a6, তাই না? এটাই ছিল না ফর্মুলা নাকি? হ্যাঁ স্যার। তাহলে এখানে ডি কত 15, তাই না? তাহলে a1 11 আর এ লাস্টেরটা হচ্ছে 220, মাঝখানের গুলো হচ্ছে 42 64 72 160 180, হ্যাঁ, তাহলে এটা কত আসে বলো? কত বলো? 9502.5। 9502.5 মিটার কিউব। কত আসে আমি জানি না, এটা আসলে এটাই। তাহলে ট্রাপিজয়েডাল এবং প্রিজময়েডাল মেথডে কিভাবে ভলিউম ক্যালকুলেট করে আমরা কি একটা ধারণা পেলাম নাকি? হ্যাঁ, হ্যাঁ স্যার। এখানে দেখো এরিয়াগুলো ডিরেক্টলি দিয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, নেক্সট ক্লাসে আমরা দেখব এই এরিয়াগুলো দেয়া থাকবে না, প্রথমে এই এরিয়া বের করব। প্রথমে যদি এরিয়া বের করে ফেলি তখন তার কোনো প্রবলেম নেই, এই ফর্মুলা বা এই ফর্মুলা দিয়ে আমরা ভলিউম ক্যালকুলেট করে ফেলতে পারবো, তাই না নাকি? হ্যাঁ স্যার। ওকে, তাহলে এটা আমরা নেক্সট ক্লাসে দেখব। ওকে। আমাদের অ্যাটেন্ডেন্সের লিঙ্কটা